कांते लगा करना है तो करना धीरे से उब भी नहीं निकलेगी मेरे होठों से। যতই যন্ত্রণা দাও না কেন কিছু বলবো না। প্রমিস যখন করেছি রাখবো, তোমাকে ছাড়ার প্রমিস করিনি। কিন্তু আমার শাস্তি শেষ হওয়া মানে তুমি আমার বুকে থাকবে তোর। আই রিমেম্বার ইট। তীব্রের এমন আবেগসুলভ কথায় প্রচণ্ড রাগ উঠল তুরের। যেই মানুষটাকে ও মিথ্যের জাল বন্দি করে এত বড় শাস্তি দিতে চাচ্ছে, সে কিনা এখনও ওর জন্য পাগলের প্রলাপ বকছে। তার চেয়েও বড় কথা, তীব্রের এমন প্রেমসিক্ত বাক্য যে কাউকে প্রভাবিত করতে পারবে। কেউ যদি সত্যিটা না জানে তবে তুরকে পাষণ্ডী উপাধিটা দিতেও হয়তো একটু সংকোচ করবে না। আর জেনে থাকলেও তীব্রকে পাগল প্রেমিক বলবে, কারণ এমন স্পর্শ কাতর বাণী যে কারো মনকে নিমিষে বিগলিত করতে পারে। কেন জানি ঘোর লাগে ওসব কথা শুনে, নেশাক্ত করে দিতে পারে মুহূর্তেই। এই নেশার জালে বারবার বাধা পড়ছে তুর। আবার সেই নেশাক্ত ডাক, কিন্তু এখন নেশা লাগলেও তো উপেক্ষা করার রাস্তা ঠিক খুঁজে নিতে পারবে ও। এমন ভাবনায় বিভোর তুরের ঘর ভাঙে তীব্রের কথায়। যদি ভুলতেই চাও তাহলে এভাবে আমার কথা ভেবো না তুর। কোনো মানুষ অন্য মানুষের জন্য কখনোই অনুভূতির সৃষ্টি করতে পারে না। যেটা সৃষ্টি করতে পারে সেটা হচ্ছে তার বিপরীতে থাকা মানুষটাকে তাকে নিয়ে ভাবতে বাধ্য করা। আর যদি সে বিপরীত মানুষের মস্তিষ্কে তার ভাবনার বীজ বুনতে পারে তবে সে সফলভাবে তাকে নিজের আয়ত্তে আনতে পারবে। আর বিপরীত লিঙ্গের ওপর যখন সেটা প্রয়োগ করা হয় তখন সেটার নাম হয় অনুভূতি, যা পরে ভালোবাসার রূপ নেয়। এখানে ভালোবাসা বলতে কিছু নেই, সবই মস্তিষ্কের খেল। তাই তো একজনকে ভালো লাগার পরেও অন্য কারো প্রতি অনুভূতি আসতে পারে। কেন জানো? কারণ মানুষ তার বিপরীত মানুষের থেকে এটাই আশা করে, নিজের নিরাপত্তা। আর যার কাছে তা পায় তাকেই ভালোবাসার নামের উপাধি দিয়ে বন্ধনে আবদ্ধ করতে চায়। আর এটাই হচ্ছে লজিক। যদিও আবেগী মানুষের মতে ভালোবাসার কোনো লজিক হয় না। দেয়াল ঘেঁষে বসে নিজের এক হাঁটু ভাঁজে রেখে অন্য হাঁটু দোলাতে দোলাতে মাথা নিচু করে কথাগুলো বলল। বোঝাই যাচ্ছে কথাগুলো সম্পূর্ণ তুরকে বিদ্রূপ করার জন্য বলেছে। বেশ রেগে গেল তুর। ও কারাগারের শিকে হাত দিয়ে চিৎকার করে জিজ্ঞেস করলো, কি বোঝাতে চাইছেন আপনি? আমি বোকা? আপনি আমাকে বাধ্য করছেন ভালোবাসতে? কথাটা শুনেই তীব্রের ঠোঁটের কোণায় শয়তানির বাঁকা হাসি ফুটে ওঠে। আর তুর থমকে যায় এইটা ভেবে যে ও সবার সামনে এটা কি বলল। তীব্র ঠিক একইভাবে বসে তুরকে উদ্দেশ্য করে বলে, শুধু যে ভালোবাসতে বাধ্য করেছি তা নয়, তোমাকে আজকে সবার সামনে বলতেও বাধ্য করলাম তুমি আমাকে শুধু ভালোবাসো না, পাগলের মতো ভালোবাসো। আর তুমি এটা মানতে পারছো না যে আমি গেমের মাধ্যমে তোমাকে নিজের প্রতি দুর্বল করেছি, ভালোবেসে নয়। আর সেজন্য তোমার এতটা অস্থিরতা। কি বলতে চাইছেন আপনি? প্রচণ্ড রেগে শান্ত গলায় কথাটা বলল তুর। এটাই তোমার সাথে করা অন্যায়ের শাস্তি তুমি আমাকে দিতে চাও না, বরং তোমার প্রতি দুর্বল হয়ে তোমাকে পাওয়ার জন্য কতটা অস্থির হতে পারি সে অস্থিরতা দেখতে চাও তুমি। কতটা পাগলামি করতে পারি, কতটা বেপরোয়া করে দিতে পারে তোমাকে পাওয়ার নেশা আমাকে। কথাগুলো শুনে তুরের গায়ে কাঁটার মতো বিঁধতে থাকে। মনে হচ্ছে বিষাক্ত কোনো তরল ওর শিরা উপশিরা দিয়ে রক্তের ধারায় ধারায় প্রবাহিত হচ্ছে। ও নিজেকে শান্ত করতে না পেরে লোহার কারাগারের শিক ধরে ঝাঁকাতে ঝাঁকাতে পাগলের মতো করতে লাগলো। অঝরে পানি পড়ছে চোখ থেকে, তবে সেটা দুঃখের নয়, রাগের। তীব্রের কথাগুলো আঘাত করছে ওর মনে। বড্ড বাঁচছে নিজের আত্মসম্মানে, যাকে কিনা শাস্তি দেওয়ার জন্য মরিয়া তুর। সেই শাস্তির কারণস্বরূপ তীব্র বলছে, এটা তীব্রের কর্মফলের শাস্তি নয়, বরং প্রেমিকের অস্থিরতা দেখার তীব্র আকাঙ্ক্ষা। সেটা শুধু তুরের নয়, যে কোনো মেয়ের জন্য অপমানের। তুর এতটাই পাগল হয়ে গেছে, লোহার শিক হাত দিয়ে ঝাঁকানোর কারণে হাত লাল হয়ে কেটে যাওয়ার অবস্থা। সানি অবস্থা দেখে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তুর নাসরবান্দা ও চিৎকার করে বলতে লাগলো, আপনি ভাবেন কি নিজেকে? আমি আপনাকে ভালোবাসি না, বুঝলেন? শুনেছেন আপনি? তীব্র এতক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকলেও এবার তুরের দিকে তাকিয়ে নিজের ঠোঁটের কোনো রহস্যময় হাসি ফুটিয়ে তোলে। তারপর নিজের মনে মনে বলে, সেই তুমি তীব্রের পাতা ফাঁদে আবার পা দিয়েই দিলে। তীব্রের কথা তোমাকে আবারও প্রভাবিত করেই ফেললো। তুমি নিজেও জানো না তুমি কার সাথে মাইন্ড গেম খেলছো। আমার দুর্বলতার সুযোগ তুমি নিয়েছ, বড্ড ভুল করে বলেছ।
তবে কিছু বলবো না, আমাকে অস্থির করতে চেয়েছো তাই না? ওকে ডান। এবার তুমি নিজের অস্থিরতা দেখবে। এই জন্য তোমার সাথে তীব্রের দেখা কেন হয়েছিল। এই খেলায় বড্ড কাঁচা খিলাড়ি তুমি। যদি তোমায় পাগল না করে ছাড়ি তবে আমিও তীব্র নই। তুরকে বাজের নজরে দেখে চলেছে, কারণ তুর নিজেকে নিজেই তীব্রের শিকার বানিয়েছে। ওদিকে তুর চিৎকার করে কান্না করেই চলেছে। ওকে এভাবে কাঁদতে দেখে তীব্র সব আক্ষেপ যেন নিমিষেই মিলিয়ে গেল। অদ্ভুত পৈশাচিক আনন্দ হতে লাগলো, আর তুরের অস্থিরতাও বেড়ে যাচ্ছে। এটা দেখে খুব বিরক্তি নিয়েই ইন্সপেক্টর শাওনকে উদ্দেশ্য করে বলল, আমার প্রেয়সী তার প্রিয়তমের বুকে এসে নিজের মনকে শান্ত করতে চাচ্ছে। আমাকে আটকে রেখেছ, মানলাম। ওকে কেন রেখেছ? প্লিজ ওকে আসতে দাও। আমারও যে অস্থিরতা বেড়ে গেছে ওকে একটাবার বুকের মাঝে আঁকড়ে ধরার জন্য। তীব্রের এমন কথায় তুরের সাথে সানি আর শাওনের রাগটাও বেড়ে গেল। আর থানার বাকি মানুষ তীব্রকে পাগল রোমিওর উপাধি দিয়ে দিয়েছে। চুপ করুন তীব্র, আমি আর নিতে পারছি না, প্লিজ চুপ করুন। তোমাকে আগেও বলেছি ভালোবাসার নেশার মতোই, অ্যাজ লাইক ড্রাগ। আর সেই নেশাকে যদি তুমি খুব সহজে সহ্য করার চিন্তা করো তবে তুমি ভুল দূর। এই নেশা মৃত্যুকে বরণ করে শুধুমাত্র তার প্রিয়কে কাছে পাওয়ার আশায়। খুব ভয়ঙ্কর তা। তোমার অস্থিরতা আমার কথায় না, আমার থেকে দূরে যাওয়ার ভয়ে। উদ্বেগিত তুর বুঝতে না পারলেও সানি বুঝতে পারছে তীব্র এসব কেন বলছে। ও তুরকে ছাড়িয়ে নিতে চাইলেও তীব্র নিজের জায়গা থেকে উঠে এসে কারাগারের বড় বড় শিকের ফাঁক দিয়ে তুরের হাত ধরে। তুর জোরে জোরে শ্বাস নিয়ে চোখের জল ফেলতে থাকে। তীব্রের ছয় প্রচণ্ড রাগে শান্ত চোখে তাকায়। ভালোবাসা প্রতিটা মুহূর্ত একা আমার ছিল না তুর, তার সাথে তোমারও ছিল। তোমার ইচ্ছে অনিচ্ছা, ভালো লাগা খারাপ লাগা সবই ছিল। দুজনের দূরত্বে সে আবেগ আদর ভালোবাসা স্পর্শ তোমাকে যেমন কষ্ট দেয় তেমনি আমাকেও। তোমাকে যখন ওয়াদা করেছি তোমাকে আটকে রাখার শাস্তি আমি নিজেকে দেব, তখন তাই হবে। তবে মনে রেখো সেটা শুধু তোমাকে বন্দি করার শাস্তি, কারণ ভালোবাসার পাপ আমরা দুজনে করেছি, তাই শাস্তিটা পেলে আমরা দুজনেই পাবো। এই কথার প্রেক্ষিতে তুর কিছু বলতে পারল না। তীব্র ওভাবেই ওর কপালে গভীর চুমু আঁকে। মুহূর্তেই তুর নিজের চোখ বন্ধ করে নেয়, আর ওখানের সবাই অবাক। ঠিক তখনই সানি এসে তুরকে ছাড়িয়ে নিতে চায়। তুরকে দূরে সরাতে পারলেও তীব্র ওর হাতের কবজি ধরে। এতক্ষণে ঘোর কাটে তুরের। ও নিজেও তীব্রের থেকে নিজের হাত ছাড়াতে চায়, কিন্তু ছাড়াতে পারে না। এটা দেখে শাওন ওকে ছাড়তে বলে, কিন্তু তীব্রের হেলদোল না দেখে ও একটা লাঠি দিয়ে তীব্রের হাত কবজি আর গিটের মাঝে মারতে থাকে। কিন্তু তীব্র দাঁত চেপে তা সহ্য করে নেয়। এমন অবস্থায় তুর কেঁদে তীব্রকে ছাড়তে বলে, কিন্তু তীব্রের ছাড়ার নাম নেই। শাওন নিজের গান বের করে তার উল্টো পিঠ দিয়ে তীব্রের কবজিতে আঘাত করতেই তীব্রের হাতে ঝিনঝিন একটা অনুভূতি হয়ে হাতটা আপনাতেই ছেড়ে যায়। এই প্রথম তীব্রের মুখ থেকে ব্যথার আর্তনাদ শুনতে পায় তুর। তুর সামনের দিকে পা বাড়াতেই সানি হাত চেপে ধরে ওকে তীব্রের নাগালের বাইরে নিয়ে বেশ রেগেই বলে, কি হচ্ছে তুর? আবার কেন যাচ্ছ ওর দিকে? তুর আনমনাভাবে কাঁপতে কাঁপতে তীব্রের দিকে তাকিয়ে জবাব দেয়, তীব্র ব্যথা পেয়েছে, হাতে লেগেছে। পাগল হয়েছিস তুই? কি করতে চাস? প্রচণ্ড রেগে তুরকে ঝাঁকিয়ে বলে। তুরের ঘোর কাটে। এই দেখে তীব্র বেশ রেগেই লোহার শিক ধরে বলে, শাস্তি দিতে এসেছো? তাহলে যন্ত্রণা দেখে কাঁপছ কেন? এইটা শুনে শাওন ভিতরে ঢোকে, গিয়েই তীব্রকে একটা লাথি মেরে ফেলে দেয়। পিলে চমকে ওঠে তুরের। ও বাকরুদ্ধ হয়ে গেছে। আর শাওন এলোপাথারিভাবে ওকে মারতে মারতে বলে, তুই ভালো কথা শোনার মানুষ না। একটা মেয়েকে জোর করে আটকে রেখে নির্যাতন করে এখন ভালোবাসার পাঠ পড়ানো হচ্ছে। তোদের মতো পশুদের কথা জানা আছে আমার। না জানি কত মেয়ের জীবন এভাবে শেষ করেছিস। এখন ধরা খেয়ে ভালোবাসার দোহাই দিয়ে ব্রেন ওয়াশ হচ্ছে। কথাগুলো বলছে আর নির্মমভাবে মারছে তীব্রকে। তীব্র কিছু বলছে না। এটা দেখে শাওন আরও রেগে যায়। তুর কিছু বলতে যাবে তার আগেই শাওন বলে ওঠে, সানি মেয়েটাকে এখান থেকে নিয়ে যা। ও মানসিকভাবে এসব দেখার জন্য প্রিপেয়ার নয়। তুর অস্পষ্ট স্বরে তীব্র তীব্র ডাকলেও গলা দিয়ে আওয়াজ বেরোলো না। সানি জোর করে টেনে হিসড়ে ওকে সেখান থেকে নিয়ে গেল। তুর যেতেই তীব্র শাওনকে থামালো, কিন্তু শাওনের রাগটা আরও বেড়ে গেল। আর এখানের সব পাওয়ার ওর হাতে। ও কনস্টেবলদের ডাকিয়ে তীব্রকে বাঁধতে বলল, এটা তুমি ঠিক করছো না। আইনের লোক হয়ে বেআইনিভাবে আমার সাথে। কথা শেষ হওয়ার আগেই
ওর মুখ বরাবর একটা ঘুষি মারল শাওন। গাল কেটে গেল, সাথে মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। আমাকে আইন শেখাতে আসিস না। তোর যে সোর্স আছে তা দিয়ে কাল কোর্টে যে কোনোভাবে তুই নিজেকে ছাড়িয়ে নিবি, আইনের ফাঁক ফোকর খুঁজে বেরিয়েও যাবি। তাই তার আগে আমি তোর এমন অবস্থা করব যাতে সারা জীবন তুই মনে রাখিস কোনো মেয়ের সম্মান নিয়ে খেলার শাস্তি কী। তীব্রের চুলগুলো ধরে এক নাগারে বলল কথাগুলো। আমার যদি নিজেকে ছাড়ানোর ইচ্ছে থাকতো তাহলে আমি এতক্ষণে বাইরে থাকতাম। তাহলে আর কি, নিজের ইচ্ছে যখন শ্বশুরবাড়ির আদর খেতে চাস সেটা তো ভালো কথা। এই কে আসিস, এই ডাক্তারকে পুলিশের ডাক্তারি দেখানোর ব্যবস্থা কর, যার নাম 3rd ডিগ্রি। তখনই তীব্রকে কোথাও একটা নিয়ে যাওয়া হয়। তীব্র বুঝে ওঠার আগেই ওর শার্ট ছিঁড়ে ফেলা হয়। গায়ে গরম পানি ঢেলে দিতেই তীব্র দিক হারিয়ে ফেলে। কিছুটা নিঃশ্বাস নিতে দেখে শাওনের হাতে মোটা লাঠি, যাতে তেল লাগানো। বুঝতে পারে শাওন এসব পার্সোনাল ইগোর জন্য করছে। তীব্র কিছু বলার আগেই শাওন নিজের শার্ট খুলে নেয়। তারপর তীব্রের কাছে এগিয়ে বলে, আজ তোর এমন অবস্থা করব মেয়েদের নিয়ে নোংরা খেলার স্বাদ মিটে যাবে। তোদের জন্যই তুরের মতো মেয়েরা আজ সমাজে লাঞ্ছিত, আর তার দোষ পড়ে পুরুষ সমাজের ওপর। সেটা তোদের মতো কাপুরুষের জন্য। আর তুরের কি, সে তো আমাকে নিয়ে যা বলার বল, কিন্তু তুরের ব্যাপারে একটাও বাজে কথা না। কেন রে, ওই মেয়েটাকে অপবিত্র করার আগে মনে ছিল না যে ওর লাইফ নষ্ট করছিস? তুর না অপবিত্র ছিল, না হয়েছে পবিত্রতা সামান্যটুকু ক্ষুণ্ণ। কথাটা পুরো না করার আগেই শাওন ওকে অত্যন্ত নির্মমভাবে মারতে থাকে। প্রথম দিকে সহ্য করতে পারলেও পরে আর সেটা ছিল না। না চাইতেও আর্তনাদ বেরিয়ে এলো ওর কণ্ঠ থেকে। ওদিকে ঋদ্ধ বেল নেওয়ার জন্য গিয়েও ব্যর্থ, কারণ কোর্ট ততক্ষণে বন্ধ হয়ে গেছে। আর কাল শুক্রবার আর শনিবারও সরকারি ছুটি, তাই ওকে রবিবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ঋদ্ধর বুঝতে বাকি নেই যে এটা হঠাৎ করে করা হয়নি, প্ল্যান মাফিক করা হয়েছে। আর তুরকে গুটি হিসেবে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। কিন্তু এতক্ষণে সব জায়গায় এই ব্রেকিং নিউজ পৌঁছে গেছে যে বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসআর ওরফে ডক্টর রায়হান জেলেবন্দি। কথাগুলো জানতে পেরে তুষার আর অরুণ আসে, সাথে তানও। কিন্তু ওদের সাথে দেখা করতে দেওয়া হয় না তীব্রকে। ঋদ্ধ ম্যানেজার বলার পরেও লাভ হয়নি। আইনের দিক দিয়ে ঋদ্ধের পক্ষে কিছুই করা পসিবল না, আর অন্যভাবে কিছু করতে পারছে না, কারণ তীব্রকে নিষেধ করে দিয়েছে। শেষমেশ বাধ্য হয়ে ওরা ফিরে যায়। ওরা যাওয়ার পর থানায় তোয়া আসে। যেহেতু তুরের বোন আর তোয়া কেস করেছে, তাই শাওন ওকে দেখা করার পারমিশন দেয়। তোয়া ভিতরে গিয়ে তীব্রকে দেখে কেঁপে ওঠে। তীব্র ক্লান্ত হয়ে মাটিতে পড়ে আছে। খালি গায়ে তীব্রের ক্ষতগুলো ওর সামনে স্পষ্ট। ও কেঁদেই দেয় তীব্রকে দেখে। ওর কান্নার আওয়াজে তীব্র আলতো করে ওর দিকে তাকায়। তারপর আলতো করে খুব কষ্ট করেই ছেলের সামনে এসে দাঁড়িয়ে ঢুলতে ঢুলতে বলে, এটাই চেয়েছিলে তাই না? কাশতে কাশতে, আই এম সরি ডক্টর রায়হান, আজ আমার জন্য এত সব কিছু হলো। আমি তুরকে সব সত্যি, এমন ভুল ভুলিও করো না তোয়া। এখন এসব বললে আমার কোনো উপকার হবে না, কিন্তু তুরের কাছে তুমি ছোট হয়ে যাবে, আর তান আর তোমার মাঝে দেয়াল সৃষ্টি হবে। আমার এই অবস্থার কারণ নিজেকে মনে করে নিজের কাছে ছোট হয়ে যাবে, কিন্তু আমার লাভ হবে না। আপনার মান সম্মান নাম সবই সিসি করছে। তাহলে কি করতে বলো? তোমার বোনকে দোষী করে নিজেকে বাঁচিয়ে দেওয়া? তোয়া চুপ। দেখো তোয়া, আমার যা করার আমি সময় মতো করবো, কিচ্ছু হবে না আমার। তুমি প্লিজ তানকে সামলাও। তুমি নিজেও জানো না আমার এই অবস্থায় তানের অবস্থা আমার চেয়েও খারাপ। আমি ওকে জানি, ওর কাল বিয়েটা যেন কোনোভাবে বন্ধ না হয়। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি তুর আর তানকে দেখে রেখো। আমি জানি কঠোরতা দেখালেও ওরা কতটুকু কঠোর। তো আর কিছু না বলে চলে যায়। এটা দেখে তীব্র একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তীব্রের কারো হেল্প প্রয়োজন নেই। সময় হলে তীব্র নিজের রং ঠিকই দেখাবে। পাশার চাল বদলাতে সময় লাগে না, এক মুহূর্তে বদলাতে পারে। ভালোবাসার মৃত্যু দাওয়াতবিহীন। এরা কখন আসবে কেউ জানে না। এদের মধ্যে একজন কেড়ে নেয় মন, আর অন্যজন জীবন। তানের এই কবিত্বময় বাণীগুলো নিয়ে একসময় বেশ মজা করত তীব্র। তান ওর তাচ্ছিল্যের বিপরীতে জবাব দিত না, নিজেও একটা মন ভোলানো হাসি দিয়ে বলতো, আরে শালার নাতি, যেদিন কোনো কন্যাকে নিজের বাম পাশের দিকটা কাছে পেতে চাইবে সেদিন বুঝবি এই কথাগুলোর মানে।
ভালোবাসা তো পৃথিবীতে এমনি এমনি অমর হয়নি। ভালোবাসার মানুষকে অনেক কিছু সহ্য করতে হয়। যে ভালোবাসায় বাধা নেই তা ভালোবাসা নয়। দেখবি সব ঠিক আছে, কিন্তু যখন তার কাছে যেতে চাইবি তখনই সব ধুলে মিশে যায়। তাই তো ভালোবাসার আরেক নাম হয় কলঙ্ক। তুমি যেই হও না কেন, প্রেম মানে তোমাকে কলঙ্কিত হতেই হবে। তানের এমন পাগলের প্রলাপে তীব্রের উত্তর হতো একটা, যদি কোনো মেয়েকে ভালো লেগে যায় তবে এত ঝামেলা কেন রে ভাই? এসব কলঙ্ক টলঙ্ক আমার দ্বারা হবে না। তাই তোমার ভাষ্য মোতাবেক এই অধমের কোনো যোগ্যতাই নেই ভালোবাসা নামক ডিগ্রি অর্জন করার। তাই এর ব্যর্থ চেষ্টাও আমি করব না। কথাগুলো ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তখন কথাগুলো পরিহাস করলেও আজ নিজেকে পরিহাস করতে ইচ্ছে করছে। কেন তখন মজা করেছিল। তবে এ নিয়ে তীব্রের মনে যথেষ্ট সংশয় রয়েছে যে ও আদৌ দূরকে ভালোবাসে কিনা। যে মেয়েটা ওর চেয়ে এতটা ছোট, সম্পূর্ণ বিপরীত তার চিন্তা চেতনা, তাকে কিনা ও ভালোবাসে কিভাবে সম্ভব? মেয়েটাকে তো একটা ভুলের কারণে তুলে এনেছিল। সেই ভুলকে আরেকটা ভুলের হাত থেকে বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল সেদিন এক জায়গা থেকে আরেক জায়গায়। না চাওয়া সত্ত্বেও ওই ভুলটাকে বাঁচানোর তাগিদে নিজের প্রাণবায়ু দিয়েছিল। বারবার নিজের অজান্তেই ভুলটাকে গ্রাস করে নিচ্ছিল। কখনো নিজের অজান্তেই ভুলটাকে নিজের কাছে টানত, না হলে তীব্রকেই বাধ্য করত ভুলটাকে কাছে টানার জন্য। হ্যাঁ, সেই ভুলটাই তো মেয়েটা পুরোটাই শুধরে না নেওয়ার মতো একটা ভুল ছিল। কিন্তু এই ভুলটা রাগে পরিণত হয়েছিল সেদিন। খিদায় তৃষ্ণায় কাতর হয়ে মেয়েটা যেদিন খাবার ভেবে ওর ঠোঁট কামড়ে দিয়েছিল, অদ্ভুত শিহরণ জাগিয়েছিল ক্লান্ত মেয়েটির স্পর্শ সে রাতে। প্রথম কোনো মেয়ের সংস্পর্শে সে অচেনা এক ঘোর কাজ করছিল। বড্ড রাগের কারণ ছিল ওই অবাঞ্ছিত স্পর্শ। তবুও কেন অদ্ভুত মায়ায় আবদ্ধ হয়ে নিজের বুকে ওর মাথাটা রেখে নিজ হাতেই খাইয়ে দিয়েছিল। আর এই মায়া জিনিসটাই কাল হলো বারবার না চাওয়া সত্ত্বেও মেয়েটার দিকে ধাবিত হতে বাধ্য হলো। সেদিন যে কাজ মেয়েটা ভুল করেছিল, সেই কাজটাই বারবার মেয়েটির সাথে করে গেল। এ যেন এক অদ্ভুত প্রতিশোধ। আমাকে বিনা অনুমতিতে ছুঁয়েছ, তাহলে আমিও তা কেন পারি না? এমন কিছুই ছিল কি? তবে এটাই কি তাহানের বলা সেই ভালোবাসা? কিন্তু তাও বা কিভাবে সম্ভব? দিনে দিনে মেয়েটাকে নিয়ে নিজের ভাবনা, ওকে কাছে পাওয়ার তাড়না, বারবার ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা, ওর কান্না হাসি, ওর একাকিত্ব সবই যেন ওর একার, কারো ভাগ নেই সেখানে। আচ্ছা, এই এত আকাঙ্ক্ষা, কাছে পাওয়ার এত তাড়না, দূরে থাকার নরক যন্ত্রণা, অস্থিরতা, এই সব কিছু কি ভালোবাসা নামক একটা শব্দ দিয়ে আদৌ বোঝানো সম্ভব? কিন্তু ওর কেন তা মনে হয় না? এত অনুভূতির নাম এই একটা মাত্র শব্দ দিয়ে কি করে হতে পারে? মৃত্যুর ন্যায় যন্ত্রণাদায়ক এসব অনুভূতি এতটাই ঠুনকে যে ভালোবাসার নাম দিলেও তা বোঝানো যায় কি জানি, কোনো মানে হয় না তার। নিজের ভাবনায় বিভোর তীব্র জেলের বন্দি কারাগারে দেয়াল ঘেঁষে বসে মনে মনে এসব আওড়াচ্ছে। কোনোটারই উত্তর যখন ওর মনের মতো হলো না, তখন শিয়ালের ওই ব্যর্থতা লুকোনোর ভাষ্য আঙুর ফল টকের মতো সান্ত্বনা উত্তর বের হলো। আসলেই ভালোবাসা বলতে কিছু হয় না, আর যদি কিছু হয়ে থাকে তবে সেটা কলঙ্ক। এটা তীব্রের উত্তর নয়, বরং গুরুজনদের বাণী। ভালোবাসার আরেক নাম কলঙ্ক। না হলে জীবনের একটা রাত এমন জায়গায় এভাবে কেন কাটাবে তীব্র? তাহলে সত্যি কি তুরকে ভালোবেসে ফেললো? ভেবে তাচ্ছিলের হাসি হাসলো। কারণ প্রশ্নের যে উত্তর ও এতক্ষণ বসে খুঁজে বের করলো, সেই উত্তরটা এখন তীব্রের কাছে আরেকটা প্রশ্নে রূপান্তরিত হলো। প্রশ্নের উত্তর নিজে এখন ওর কাছে আরেকটা প্রশ্ন মনে হচ্ছে। তাই তীব্র আর এই প্রশ্ন উত্তরের খেলা খেলতে চাইল না। বিরক্তি লাগলো। নিজের চোখ দুটো বন্ধ করতেই দূরে সে অশ্রুসিক্ত চোখের শুকনো মুখটা তীব্রের সামনে ভেসে উঠল। অস্পষ্ট স্বরে তীব্রের মুখ থেকে বেরিয়ে এলো, প্রিয় আমার নিজের যন্ত্রণা দূর করতে কান্নায় ব্যস্ত। এখন এটা থেকে কে বোঝায় সে বুকের যন্ত্রণার জন্য কষ্ট পাচ্ছে না, বরং কষ্টদাতার বুকে মাথা রেখে কষ্ট পাওয়ার সুখ নিতে না পারার কারণে যন্ত্রণা পাচ্ছে। সে যাই হোক, আমিও দেখব এই দূরত্ব আমাকে কতটা কষ্ট দিতে পারে আর তাকে কতটা দেয়। তীব্রের চোখে যেমন ঘুম নেই, ঠিক সেই রকম তুরের চোখের সাথেও নিশিরাজ আজ অভিমান করেছে। জানালার পাশে দেয়ালে মাথা গুজে চাঁদের দিকে তাকিয়ে আছে। ঠান্ডা বাতাসে আলতো করে চুলগুলো উঠছে, তবে শীতগুলো যেন আজকে স্পর্শ করছে না, কারণ বাইরের ঠান্ডা বাতাস দূরের বাইরেরটা শীতল করলেও ভিতরটাকে না। তখনকার বলা তীব্রের কথাগুলো ওর কানে বাজছে।
বড্ড অসহায় লাগছে নিজেকে। অস্থিরতার জালে বন্দী হলেও সামান্য প্রকাশের ছাপ নেই তুরের মুখে। আজ সবই আছে, নেই শুধু পুরনো সেই তুর। তীব্র নামের ঝড়টা সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। কথায় আছে না, ভাঙ্গা আয়না জোড়া লাগালেও একটা দাগ থেকে যায়। তীব্র ওর মনে এমন একটা দাগ কেটে দিয়েছে যা মেটানোর সক্ষমতা তুরের নেই। আজ তীব্র নেই, কিন্তু কী লাভ হলো তাতে? যে যন্ত্রণা ওর কাছে থেকে পেত তার চেয়েও বেশি যন্ত্রণা দেওয়ার ব্যবস্থা করেছে এখন। তীব্রকে কাছে পাওয়ার ইচ্ছে, ওর সান্নিধ্য, ভালোবাসা, মায়া, কোনো কিছুই অনুভব করতে পারছে না তুর। তবু ওর কথাগুলো আজ তুরের ভিতরের কিছুকে বারবার নাড়িয়ে দিচ্ছে, অস্থির করে তুলছে ওকে। হঠাৎ নিজের শরীরে গরম কিছু অনুভব করতে পারলো। সাথে সাথে চোখটা খোলে। বুকের মাঝে একটা চাপা ব্যথা অনুভূত হলো। নিঃশ্বাসের গতিটাও বাড়তে লাগলো। অস্ফুট কণ্ঠে বলে উঠল, তীব্র। তীব্র নামটা উচ্চারণ করে ও দ্রুত পিছনে ফিরতেই থমকে যায় তোয়াকে দেখে। তোয়া ব্যাপার বুঝেও এড়িয়ে যায়, কারণ কিছু কিছু প্রশ্নের উত্তর মানুষের নিজেকে খুঁজতে হয়, অন্য কারো থেকে সেই উত্তরগুলো মন মানতে চায় না। তোয়া স্বাভাবিকভাবেই চাদরটা ভালোভাবে গায়ে জড়িয়ে দিতে দিতে জিজ্ঞেস করলো, কিরে, এই শীতে একা একা দাঁড়িয়ে কী ভাবছিস? আজকে তো তোর শান্তিতে ঘুমানোর কথা। যে তোর এত বড় ক্ষতি করেছে তাকে তার যোগ্য জায়গা দেখাতে পেরেছিস। তোর কথায় তোর উত্তেজিত না হয়ে আবার জানালার বাইরে শান্তভাবে তাকিয়ে বলল, জানি না রে আপু, এতটা শান্তির পরও কেন এতটা অস্থির লাগছে। যেন এটা শেষ নয়, আরও বড় কোনো ঝড় অপেক্ষা করছে আমার জন্য। যত মনকে শান্ত করতে যাচ্ছি ততই যেন আরও বেশি অশান্ত হয়ে পড়ছে, বড্ড বেশি ভয় করছে। ধুর, এত বেশি ভাবিস না তো, দেখবি যা হবে ভালোর জন্যই হবে। চল ঘুমাতে চল। না রে আপু, ঘুম আসছে না। এভাবে থাকলে এমনি ঘুম আসবে না। তো জোর করেই তুরকে বিছানায় নিয়ে শুয়ে দেয়। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর তুর বলে ওঠে, আপু, মাথায় একটু বিলি কেটে দিবি? তো ওর মাথায় বিলি কাটতে কাটতে কিছুক্ষণ পর বলে ওঠে, হ্যাঁ রে, ইদানিং একটা জিনিস লক্ষ্য করছি, বিলি কেটে না দিলে তুই ঘুমাতে পারিস না। এমনটা তো আগে ছিল না। তোর চোখ বন্ধ করে নিজের খেয়ালে ডুবেছিল। তোর কথার জবাবে আনমনেও বলে ওঠে, অভ্যাস হয়ে গেছে রে। তোর কি বলল তা ভাবার পর্যায়ে নেই, ওর দায়িত্ব উত্তর দিয়েই শেষ। তোয়া আর জানার প্রয়োজন বোধ করল না কি ওর অভ্যাসে খারাপ মাত্রা যোগ করে দিয়েছে। এমনিতেই তা স্পষ্ট, শুধু মনে মনে ভাবল যে ওর এই বদ অভ্যাস তৈরি করেছে। সে হয়তো ভেবেছে নিজের তৈরি করা অভ্যাস কখনো বদলানোর প্রয়োজন হবে না, সারা জীবন নিজেই ওর অভ্যাস রক্ষা করে যাবে। না হলে এটা ভেবেছে কোনোদিন যদি তার থেকে দূরে যায় তবে এই বদ অভ্যাসের জন্য হলেও তাকে ভাবতে বাধ্য হবে। এখন প্রকৃত কারণ কোনটা সেটা অভ্যাসদাতাই ভালো করে বলতে পারবে। আপনাতেই তোর ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কে জানে কি হয় সামনের দিনগুলোতে। বাড়িতে আজ বিয়ে, কিন্তু বিয়ের তোড়জোড় শুধু কিছু মানুষের মধ্যেই দেখা যাচ্ছে। বিয়েটা যে তান এখন করতে চেয়েছিল তা নয়, একরকম বাধ্য হয়েই করতে চলেছে। চেয়েছিল কিছুদিন পিছিয়ে দিতে, কিন্তু তোর বাবা মায়ের অনুরোধে না পারেনি। ওনাদের দোষ দিয়েও লাভ নেই, এর আগেও তোর বিয়ে ভেঙেছে। কারণ যাই হোক, এবার এই বিয়েটা যদি পিছিয়ে যায় তাহলে পাড়া প্রতিবেশীরা কথা শোনাতে যে ছাড় দেবে না সেটা কারোরই অজানা নয়। আর মেয়ের বিয়ের জন্য সব বাবা মায়েরই এমন চিন্তাও অমূলক নয়। তবে বিষয়টা যে জমকালোভাবে করা হবে এমনটাও নয়। কারো মনের পরিস্থিতি তেমন নেই, সবার মাঝেই একটা ভার বিদ্যমান, কারণ অপরাধের দোষী আর ভিকটিম উভয়ই তাদের আপনজন। সন্ধ্যার পর বিয়ের অনুষ্ঠান শুরু হয়, তবে বোঝা দেয় এখানে আদৌ বিয়ে হচ্ছে কিনা। বিয়ের কন্যা থেকে শুরু করে বরসহ বাকি সকলের মাঝেই নীরবতা বিরাজমান। যাতে একটু খুশি নন তোর বাবা মা। হবেই বা কী করে, নিজের মেয়ের বিয়ে কেউ ভেবে আশা করে না, কিন্তু তবুও সে শেষ পর্যন্ত বিয়েটা হচ্ছে এটা ভেবেই শান্তি পাচ্ছে। পারিবারিক আনুষ্ঠানিকতার মাঝেই বিয়েটা সম্পূর্ণ হলো। আহামরি তেমন কিছুই হয়নি। রেজিস্ট্রি করে হুজুর ডেকে নিয়ে পড়িয়ে মিষ্টি মুখ এতটুকুতেই সীমাবদ্ধ ছিল। তবে তান বুঝতে পারল ব্যাপারটা তোর বাবা মায়ের জন্য সুখকর নয়। সেই সুবাদে তান পরে একটা অনুষ্ঠানের কথা বলে, এটা সব বাবা মায়ের কাম্য, নিজের মেয়ের বিয়েতে যেন তারা সাধ্যের শেষটুকু করতে পারে। সেই সুখ থেকে তাদের বঞ্চিত করার অধিকার কারণেই। বিয়েটা সম্পূর্ণ হলেও তোয়াকে এখন নিয়ে যাওয়া যাবে না। আগে পরিস্থিতি স্বাভাবিক হোক, তারপর অনুষ্ঠান করে তোয়াকে বউ করে নিয়ে যাওয়া হবে। বিয়ের শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। অন্যদিন হলে হয়তো এই জায়গায় হাসি মজার রোল পড়ে যেত,
কিন্তু আজ তেমন নয়, সবাই যার যার মতো ঘুমিয়ে গেল। তুর আর তোয়া নিজেদের রুমেই ছিল। গভীর রাত, তানের ঘুম আসছিল না, তাই ও বাড়ির বাইরে বাগানে পায়চারি করছে আর তীব্রের কথা ভাবছে। কিছুতে হিসেব মেলাতে পারছে না। কি করে মেলাবে যেই ছেলেটাকে সারা জীবন নারী বিদ্বেষী বলে জেনে এসেছে, সে এভাবে কোনো কারণ ছাড়া একটা মেয়েকে আটকে রাখলো, তাও ভালোবাসার দোহাই দিয়ে। তীব্র এমন ছেলে মানুষই করবে, এটা আদৌ কি সম্ভব? যদি ওর কথাগুলো মেনেও নেয়, তাহলে কোথাও একটা কিন্তু থেকেই যায়। আর যদি ধরেও নেওয়া হয় তীব্র সত্যি একটা মেয়েকে ভালোবেসে এমন করেছে, তাহলে সেই মেয়েটাই কেন যাকে তান ওর জন্য পছন্দ করেছে। তীব্র সবসময় নিজের জন্য তানের পছন্দ প্রাধান্য দিয়েছে, তাহলে এবারও কি তীব্র নিজের অজান্তেই তানের পছন্দ মেনে নিল? এতটা কাকতালীয়ভাবে কিভাবে সম্ভব? তার চেয়েও বড় প্রশ্ন এটা, তীব্র বলল ও যা করেছে সব ভালোবেসে, এমনকি বিয়েটাও। অথচ বিয়ের কথা বলতে তীব্র সবসময় ছাপ নাকচ করে দিত। যার কাছে বিয়ে, ভালোবাসা, ইমোশন এর কোনো ভ্যালুই ছিল না, সে একটা মেয়েকে দেখে ভালোবেসে ফেলল। তাকে বিয়ে করতে বাধ্য করার জন্য যা করার দরকার তাই করলো। নিজের গায়ে আঁচড় লাগার জন্য কাউকে ছাড় দিত না। সে কিনা এত কষ্ট সহ্য করছে ভালোবাসার টানে। রাতারাতি কিভাবে এতটা পরিবর্তন হতে পারে কোনো মানুষ? এত বছরের চিন্তা ভাবনা মাত্র কয়েকদিনের মধ্যে এত পরিবর্তন হতে পারে? তাও তীব্রের মতো এমন ইন্টেলিজেন্ট মানুষের, যার লাইফে লজিক ছাড়া কিছু নেই। তাই এটা বুঝতে পারছে যেটা দেখছে সেটা পুরোপুরি সত্যি নয়, আর সত্যিটা যে কতটা মারাত্মক তার ধারণা ওর নেই। এখানে অনেক বড় কিছু রয়েছে, না হলে তীব্র নীরবে এসব সহ্য করতো না। আর আবেগের বশবর্তী হয়ে বা অপরাধ বোধে তীব্র এমন করবে, এটা ভাবাটাও বোকামি। হাতের তুড়িও যে কারণ ছাড়া বাজায় না, নিজের এত ক্ষতি সে এমনি হতে দেবে? তীব্রকে সবচেয়ে বেশি যে বোঝে সে হচ্ছে তান, তবুও যেন ধোঁয়াশাই মনে হয় ওকে। তীব্র স্বার্থপর নয়, কিন্তু বিনা স্বার্থেও কোনোদিন কোনো কাজ করবে না। আর তাই তুরকেও তীব্রের জন্য পছন্দ করেছিল, যাতে তীব্রকে একটা সঙ্গী দিতে পারে যে কিনা সরল মনে ওকে ভালোবাসবে। কারণ তীব্র ইমোশনাললেস হলেও আরেকজনের অনুভূতিকে কখনো আঘাত করে না, আর না নিজের দায়িত্বের অবহেলা। তুরকেও খুশিতেই রাখবে, কারণ তীব্রের মতো মানুষেরা নিজেদের লুকিয়ে রাখে নিজেদের দায়িত্ববোধ আর বুদ্ধিমত্তার আড়ালে। যারা নিজেদের কখনো জাহির করে না, তাই তো দুনিয়ার কাছে তাদের পরিচিত হয় মিস্টার পারফেক্ট নামে। এই তীব্রকে তান চেনে না, যে বিপদের আগেই তার প্রতিকারের ব্যবস্থা করত, সে এত বড় বিপদে চুপ করে বসে আছে। হয় তীব্র অবিবেচকের মতো কাজ করছে, নয়তো এমন কিছুর জন্য যার ধারণার বাইরে। মানুষ সব কিছুকে সাধারণভাবে নিতে চায়, কিন্তু যখন তার সাথে অক্ষর যোগ হয় বিপত্তি বাধে তখন। কারণ সাধারণের সাথে অক্ষরটা যোগ করলেই সেটা অসাধারণ হয়। তান শব্দটার সব অক্ষর জানলেও শুধু অক্ষরটা রয়েছে তীব্রের কাছে, আর ওই একটা মাত্র অক্ষরই হচ্ছে গোলক ধাঁধার সেই রহস্য। সবটা সমাধান করার পর হার মেনে মানুষ সান্ত্বনা হিসেবে বলে, একটা জিনিসের জন্য পারলাম না। কিন্তু তারা এটা ভুলে যায় গোলক ধাঁধার রহস্য থাকেই একটা জায়গায়, আর বাকিগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য যে সে সব ধাপ অতিক্রম করতে পেরেছে, শুধু একটাতে আটকে গেছে। এই সান্ত্বনার দুটো কারণ, নাম্বার 1 যাতে সে নিজের আত্মবিশ্বাস না হারায়, আর নাম্বার 2 অন্যরা যাতে বুঝতে না পারে গোলকের ভিতরের আসল রহস্য কোথায়। তারা যেন আবার প্রথম থেকে রহস্য উদ্ঘাটন করতে চায়, মানে তাদেরও পথভ্রষ্ট করা। আনমনে তান হাঁটতে হাঁটতে হঠাৎ করে পড়ে যেতে ধরে, তখনই কেউ ওকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে। বুঝতে বাকি থাকে না কে। তোয়া, তুমি এত রাতে এখানে? আমার বাড়িতে আমি থাকাটা কি স্বাভাবিক নয়? ওকে ছেড়ে দাঁড়ায়। তুমি কখন এলে? অনেকক্ষণ আগে। তুমি নিজের ভাবনে বিভোর ছিলে, তাই ডাকিনি। তার আয়হানের কথা ভাবছিল বুঝি? তান কিছুই বলল না। কিছুক্ষণ তোয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তান কিছু বলতে যাবে তার আগেই তোয়া খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরে বলে, এত ভেবো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তান আর কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল শব্দটা উচ্চারণ করলো। পরের দিন দুপুরের পর তান নিজের বাড়ি চলে গেল। বিয়ের সব ঝামেলা শেষ হয়ে গেলে তুরের বাবা নিজের বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। এই বাড়িটা তুরের জন্য এখন অভিশপ্ত মনে হচ্ছে। গতকালের পুরোটা দিন তুর নিজের ঘরের মধ্যেই ছিল, এমনকি বিয়ের সময়ও বাইরে বের হয়নি। পুরোটা সময় খোলা জানালার বাইরে দেখে কাটিয়ে দিয়েছে। শুষ্ক মুখের কান্নার ছাপ না থাকলেও অদ্ভুত এক অস্থিরতা ছিল, কিন্তু তা তুরকে উত্তেজিত নয়, বরং নিস্তেজ করে দিয়েছে। যখন মানুষ কোনো কিছুর সাথে পেরে উঠতে না পারে, তখন যেমন শান্ত হয়ে যায়, ঠিক সেরকম। তুর আজ ঝড় ওঠার আগেই
প্রকৃতির মতোই শান্ত। আবার বলা যায় ঝড় বয়ে যাওয়ার পর বিধ্বস্ত প্রকৃতি, কারণ দুটি সময় প্রকৃতির একটাই রূপ পরিলক্ষিত হয়, আর তা হচ্ছে নীরবতা। তুরের বাবা তার সিদ্ধান্তের কথা সবাইকে জানালে তাতে বাধা দিল তোয়া। কারণ হিসেবে বলে, যেহেতু তীব্রকে কাল কোর্টে তোলা হবে, তাই তারা যেন এখানে থাকে, কারণ নিজেদের বাড়ি ফিরে গেলে সেখান থেকে আসতে ঝামেলা হতে পারে। তাছাড়া তোয়ার কাছে থাকলে ওর ভালো লাগবে। ওর বাবা খুব ভালো করেই জানে তোয়া ওনার মেয়ের খারাপ চাইবে না। যদিও উনি থাকতে চান না, কিন্তু তোয়ার কথায় যুক্তি খুঁজে পেলেন। আসলে নিজেদের বাড়ি গেলে আবার আসতে গেলে অনেক সমস্যা হবে, তাই উনি সিদ্ধান্ত নিলেন রবিবারের শুনানির পরেই যাবে। তুর নিজের ঘরে বসেছিল। কাল পর্যন্ত নিজেকে সামনে রাখলেও এখন জানি কেমন অস্থির লাগছে। প্রতিটি মুহূর্ত পার হচ্ছে, ওর মনে হচ্ছে ওর হৃৎপিণ্ডের ভিতরের একটা চাপা যন্ত্রণা অনুভূত হচ্ছে। গতকাল এমন হয়নি, কিন্তু আজ যেন অস্থিরতা কমার নাম নেই। অনেক চেষ্টা করলো নিজেকে শান্ত করার, কিন্তু পারছে না। না চাইতেও বারবার তীব্রের কথা মনে হচ্ছে। তীব্রের কথা মনে পড়তে তীব্রের সেই কথাগুলো ওকে পাগল করে দিচ্ছে। শুধুই কি ওর কথা না, ওর কথাগুলো না চাইতে বাধ্য করছে সেই মুহূর্তগুলো ভাবাতে, যা চায় না তোর। নিজেকে শান্ত করতে কিছুতেই পারছে না। বারবার শুধু এটাই জানতে ইচ্ছে করছে, আসলে কি তীব্র ওকে ছাড়বে কিনা। এটাকেও কি ছাড়া বলে? ওর থেকে দূরে, অথচ সারাটা সময় না চাইতেও ওকে নিয়ে ভেবে চলেছে। তীব্রকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কি করলে মুক্তি পাবে এই স্মৃতি নামক যন্ত্রণা থেকে। এভাবে আর কতক্ষণ? কাল কোর্টে ওর সাথে দেখা হবে, কিন্তু কাল পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয়। অস্থির হয়ে পড়েছে ও। তীব্রের সাথে ওকে কথা বলতেই হবে। তখনই তোয়ার রুমে আসে। ও রুমে আসতে তুর দৌড়ে তোয়ার কাছে যায়। একরকম অস্থিরতা নিয়ে বলে ওঠে, আপু, আমি তীব্রের সাথে দেখা করতে থানায় যেতে চাই। তুরের এমন অদ্ভুত আবদারে অবাক হলো তোয়া। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4টা বাজে। ও এখন তীব্রের সাথে দেখা করতে যেতে চায়। একটু অবাক হয়ে বলে ওঠে, কাল ওকে কোর্টে দেওয়া হবে, কাল এমনিতেই দেখতে পাবি। ওর কথায় বেশি রেগে যায় তুর। তোমার কি মনে হয় আমি ওনাকে দেখার জন্য যেতে চাইছি? আমার ওনার সাথে কিছু কথা আছে। তুরের এমন কঠোর কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে যায় তোয়া। নিজেকে সামলে নিয়ে কিছু বলতে যাবে, তার আগেই তুর আবার কড়া কণ্ঠে বলে ওঠে, তুমি না নিয়ে গেলে আমি নিজে যেতে পারবো। তো বুঝতে পারলো সে আগের তুর এখন আর নেই। তীব্র নামের নেশা চেপেছে এখন, আর একে আটকানো যাবে না। তাই নীরবে সম্মতি জানালো। কাউকে কিছু না বলে বাইরে যাওয়ার কথা বলে তুরকে নিয়ে বেরিয়ে এলো। গাড়িতে বসে তুর পুরোটা সময় জানালার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। আর তো এটাই ভেবে চলেছিল, কি অদ্ভুত এই দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে দুজনেই কাছে আসার জন্য পাগল। একজন প্রেমের বীজ বুনতে, আরেকজন সেই বীজ গজিয়ে উপড়ে ফেলার উপায় জানতে। থানায় গিয়ে তোয়া শাওনের সাথে দেখা করতে শাওন ওদের পারমিশন দিয়ে দেয়, কারণ তো আগেই সানিকে ফোন করে জানিয়েছিল তুর তীব্রের সাথে দেখা করতে চায়। আর সানি শাওনকে জানায়। শাওন সানির ফ্রেন্ড, আর তোয়া সানির পরামর্শ নিয়ে শাওনের কাছে গিয়েছিল। আর সেদিন তীব্রের বাড়ি যাওয়ার আগে সানির কাছে গিয়েছিল তুর, সানির আর ওর মিথ্যে সম্পর্কের জোর ভাঙতে। তখনই তীব্রের ব্যাপারে সবটা জানতে পারে সানি। তীব্রের বিয়ের প্রপোজাল আর সব কথা শোনার পর সানি বলেছিল তীব্রের মুখ থেকে সত্যিটা বের করতে, কিন্তু কিভাবে তা যখন ভেবে পাচ্ছিল না, তখন তুর নিজেই বিয়ের মিথ্যে প্ল্যানটা করে। আর বাকি কাজ সানি করে দেয়, যাতে ফেসে যায় তীব্র। তুরকে একা তীব্রের সাথে দেখা করতে দিতে মন চায় না শাওনের, কিন্তু তুরের কথায় রাজি হয়ে যায়। আর শাওনের মনে হয় তীব্র এখন নিজেকে বাঁচানোর জন্য হলেও তুরের ক্ষতি করবে না। তীব্র চেয়ারে হাত কড়ি লাগানো অবস্থায় হাতটা সামনে থাকা টেবিলের উপর রেখে নিচের দিকে তাকিয়ে বসে আছে, আর বারবার আলতো করে হ্যান্ডকাপ দিয়ে টেবিলে বাড়ি দিয়ে খেলা খেলছে। মাথার উপর একটা লাইট জ্বলছে, আর ওর সামনে থাকা টেবিলের সামনে একটা চেয়ার, সম্ভবত যে ওর সাথে দেখা করবে তার জন্য। তীব্রের এমন ভাব যেন কিছুই হয়নি, খুব শান্তভাবে বসে অপেক্ষা করছে। বললে ভুল হবে, আরেকজনের অপেক্ষায় প্রহর শেষ করার জন্য বসে আছে। যেন ও জানতো কারো অপেক্ষার অবসান ওকে করতে হবে। আর সে কেউটা হচ্ছে তুর। তুর একটা রুমে ঢুকেই চেয়ারে বসা তীব্রের পিঠ দেখতে পেল। একজন কনস্টেবল ওকে দিয়ে চলে গেল। এতক্ষণ মনে অদম্য সাহস থাকলেও এখন কেন জানি তা ভয় পরিণত হলো। ও এখানে তীব্রকে কিছু শোনাতে এসেছিল, কিছু প্রশ্নের উত্তর নিতে এসেছিল, কিন্তু এখন এটা বুঝতে পারছে না যে কি জিজ্ঞেস করবে। আদৌ কি এটা বলতে পারবে? ওর কথায় অস্থির হয়ে বাধ্য হয়ে ও তীব্রের দ্বারে আসতে বাধ্য হয়েছে। এসব ভাবতে ভাবতে এক পা দুপা করে তীব্রের দিকে এগোতে থাকলো। তীব্রের কাছে
হঠাৎ সব নীরব হয়ে গেল। বুঝতে বাকি রইল না সে এসেছে। তীব্র পিছন না তাকিয়েই টেবিলে আলতো করে হাত বাড়ি দিতে দিতে বলে উঠল, জানতাম আমাকে ছাড়া থাকা তোমার সম্ভব না, সেই তো এলে, কিন্তু এতটা জ্বালিয়ে। তারপর কথাটা শুনে তুর রেগে গিয়ে ওর সামনে টেবিলের ওপাশে দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে। ও কিছু বলবে তার আগে তীব্র বলে ওঠে, আমাকে ছেড়ে থাকতে পারোনি বলে এসেছ। তীব্র এখনও নিচের দিকে তাকিয়ে আছে, ঠোঁটে অদ্ভুত হাসি যা দেখে সইল না তুরের। ও তীব্রের কলার চেপে ধরে বলল, ভাবেন কি নিজেকে? এবার তীব্র শান্ত চোখে ওর দিকে তাকালো। টেবিলের এপাশে ও, ওপাশে তীব্র। তীব্রের চোখে চোখ পড়তেই আপনাতেই তুরের হাতের বাঁধন আলগা হয়ে এলো। এই চোখ দুটোতে না চাইতো তুর বারবার ডুবে যায়, আজও যাচ্ছে। গভীর সেই চাহনি যে কেউ এর নেশায় পড়ে যাবে। তুর ওকে ছেড়ে দিয়ে চোখ নামিয়ে নেয়। এদিক ওদিক তাকিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতে তীব্র বলে, আমার কথায় এতটা ভয়? যাও, আর বললাম না। তোমার কথাই শুনি। আমাকে দেখে নিজের অস্থিরতা দূর করতে এসেছ, নাকি আমি কতটা অস্থির তোমার জন্য তা দেখতে এসেছ? কিছু বলবে না বলেই আবার ফোরন কাটলো তুর। এবার নিজেই ইতস্তত। কি জিজ্ঞেস করবে ও? কারণ যাই জিজ্ঞেস করবে তার বাঁকা উত্তরই পাবে। কিন্তু এটাও ভেবে পাচ্ছে না কিভাবে ওর এই অস্থিরতা দূর করবে। তুর কিছু ভেবে পেল না। ওর এখানে আসার কোনো যুক্তিযুক্ত কারণ ও নিজেই জানে না তীব্রকে কি বলবে। তাই ও কোনো মতে নিচের দিকে তাকিয়ে এটা জিজ্ঞেস করলো, আপনি কেন করছেন এরকম? এটা শুনে তীব্র তাচ্ছিলের হাসি হাসলো। তারপর বেশ কঠোর গলায় বলল, কথা বলতে হলে চোখে চোখ রেখে বলো। অপরাধী আমি, তুমি নও। আর আমি কিছুই করিনি, করলে অবশ্যই বলতাম। কেন করেছি, কি করেছি সব। তুর এবার রেগে টেবিলে দুহাত বাড়ি দিয়ে বলে ওঠে, আমার লাইফটা নষ্ট করে শান্তি হয়নি আপনার? এখন আমাকে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছেন। কেন করছেন এমন? কি শান্তি পাচ্ছেন আপনি? আর কি চাই বলুন? তীব্র এক দৃষ্টিতে ওর দিকে এতক্ষণ তাকিয়েছিল। ওর কথা বলা শেষ না হতেই হঠাৎ তীব্র চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে নিজের হ্যান্ডকাপ লাগানো হাত দিয়ে তুরের টেবিলে থাকা হাত চেপে ধরে। তুর কিছু বুঝতে পারার আগেই তীব্রকে নিজের খুব কাছে দেখতে পায়। তুরের মনে হলো ওর ভিতরে কেউ জলজান্ত লাভা ঢেলে দিল, যা শিরা উপশিরা বেয়ে সারা শরীরে বৈদ্যুতিক শকের মতো কম্পন দিতে লাগলো। কাঁপতে কাঁপতে তুর নিজের চোখগুলো বন্ধ করে নেয়। কারো পায়ের আওয়াজে তীব্র নিজের আগের অবস্থানে এসে বসে পড়ল। কি হলো না হলো তুর কিছু বুঝতে পারল না। ও নিজের হাতটাকে অবাকভাবে দেখতে লাগলো। শরীর প্রচণ্ড বেগে কাঁপছে। তীব্র নিচের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার কাছে আগে আমার চাওয়ার শুধু একটা জিনিস ছিল, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছো তাতে রুহুকে সামিল করতে। রুহুকে সামিল করে যখন তার লোভ আমাকে দেখিয়েছ, এখন তো আমাকে লোভী বললে আমি মানব না। লোভ যখন নিজেই দেখিয়েছ, এখন লোভী না বলে আমাকে তা হয় তুমি বুঝিয়ে দেবে, না হলে তা আমাকে উসুল করে নিতে হবে। তোরা এখন নিজের ঘরে আছে, আর তীব্রের কথার মানে বোঝা ওর কাম্য নয়। ও পূর্বের ন্যায় দাঁড়িয়ে আছে। তখনই শাওন প্রবেশ করে। তুরের পাথরের মূর্তি দেখে ওকে ডাকে, কিন্তু তুর কোনো রেসপন্স করে না। ও আলতো করে তুরকে ঝাঁকাতেই ও একবার শাওন আরেকবার তীব্রের দিকে তাকায়। তীব্র আবারও টেবিলে বাড়ি দেওয়ার খেলায় মত্ত। শাওন কিছু বলতে যাবে তার আগেই ওকে অবাক করে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এটা দেখে ও তীব্রকে উদ্দেশ্য করে বলে, কি করেছিস ওর সাথে? তীব্র ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে হেয়ালি কণ্ঠে বলল, অপরাধের কথা অপরাধীর মুখ থেকে জানতে চাইছেন ইন্সপেক্টর? সে কি সত্যি কথা বলবে? আপনি না হয় ভিকটিমের কাছ থেকে জেনে নিন কি হয়েছে। তবে যদি সে বলে তো? তীব্রের হেয়ালির মানে বুঝল না। ওকে আবার নিজের জায়গায় ফেরত পাঠালো। তীব্র সেখানে গিয়ে দেয়ালে হেলান দিয়ে বসে বলল, কাল কোর্টে নিয়ে যাওয়া হবে। সেই ধৈর্য হলো না, ছুটে চলে এলে। থাকবি কি করে আমাকে ছাড়া? কাল অনেক কিছুর ফয়সালা হবে। আমার যা চাই তার জন্য আমাকে আরও অপেক্ষা করতে হবে। তবে এটাও সত্য, আমার আগের চাওয়া এখন আর নেই। সারাংশ এখন সম্প্রসারণের রূপ নিয়েছে।